সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, ডায়রিয়া নিউমোনিয়া ভুগছে শিশুরা। ভোটে আস্থা ফেরানোই আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ, নতুন বছরে আন্দোলন বেগবান চায় বিএনপি। ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বাড়িতে শতবর্ষী মায়ের কাছে যাবে কফিনবন্দি পেলে। ইউক্রেন হামলায় নতুন বছরে 63 সেনা নিহত, দাবি মস্কোর। মৃতের সংখ্যা 400 বলছে কিয়েভ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে নামছে জায়ান্ট দলগুলো, আলাদা ম্যাচে লড়বে ম্যান ইউ ও আর্সেনাল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে সারা দেশে, যা আরও এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় উত্তরের জেলাগুলোতে কুয়াশা আরও বাড়বে। এদিকে ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। সোমবার রাতে 3:45টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এতে অর্ধশতাধিক যানবাহনে আটকা পড়েছে বেশ কয়েকটি ফেরি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 8 জানুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে আগামী 3 থেকে 5 দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকবে। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আজকের আবহাওয়ার কি পরিস্থিতি আমাদের জানাবেন? আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, আর পঞ্চগড়েই কিন্তু বরাবরই কিন্তু শীতের তীব্রতা থাকে বেশি। আমরা দেখতে পাচ্ছি যে গত 4 দিন, আজকে পঞ্চম দিনের মতো কিন্তু পঞ্চগড়ের চলছে, এটি দাপট কিন্তু পাচ্ছে এই স্থানীয় লোকজন। সকাল থেকে আমরা দেখেছি যে আসলে আকাশটা কিছুটা পরিষ্কার হওয়ার কথা থাকলেও বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে আবার ঘন কুয়াশায় এবং কনকনের ঠান্ডায় কাইল হচ্ছে এই এলাকার মানুষজন। বিশেষ করে এখানে যারা নিম্ন আয়ের মানুষজন, তারা কিন্তু অত্যন্ত মানবতার জীবনযাপন শুরু করেছে। শীত এখনো তীব্র শীত না পড়লেও এই শীতে বর্তমান শৈত্যপ্রবাহে কিন্তু মানুষ কিন্তু জনজীবনে অন্ধকার নেমে আসছে। এই কারণ তারা সঠিক সময়ে কাজে যেতে পারছে না, আর কাজে যেতে না পারার কারণেই কিন্তু নিম্ন আয়ের মানুষেরা আয় রোজগার কমে গেছে। পঞ্চগড়, আপনি জানেন যে এখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি, 85% মানুষ কিন্তু এখানে কৃষিকাজের উপর নির্ভরশীল। আপনাকে জানিয়ে রাখি যে এই ঘন কুয়াশা এবং শীতের কারণে কিন্তু শীত মৌসুমে যে ফসলগুলো, বিশেষ করে বড় ধানের বীজ, সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে, আলু কিন্তু নষ্ট হতে চলছে। আর বেশি দিন কিন্তু এরকমভাবে চলতে থাকলে কিন্তু এই ফসলগুলো ভালো ফলন হবে না বলে আশঙ্কা করছে জেলা কৃষি কর্মকর্তা। সেই সাথে আপনাকে জানিয়ে রাখি জেসিকা, যে আসলে পঞ্চগড়ে যে পরিমাণ শীত পড়েছে সে পরিমাণ কিন্তু শীত বস্ত্র এখনো বিতরণ করা হয়নি। কারণ জেলা প্রশাসন মোহাম্মদ জহিরুল ইসলাম আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যে 28,000 কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে, আরও কম্বল মজুদ রয়েছে, শীত বাড়লেই সেগুলো বিতরণ করা হবে। সেই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই শীতজনিত রোগে কিন্তু ক্লিনিক, হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। কাজেই আমরা যতই দিন যাচ্ছি এই শৈত্যপ্রবাহ যদি না কমে, তাহলে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু অত্যন্ত একটা মানবতার জীবনযাপন করবে। জেসিকা, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে সহকর্মী রাশেদুজ্জামান বাবু। এদিকে দক্ষিণাঞ্চলে শীত বাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে শিশুরা। খুলনা শিশু হাসপাতালে এখন ভর্তি আছে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী। বেড না পেয়ে বহির্বিভাগে সেবা নিয়ে ফিরে যেতে হচ্ছে অনেক আক্রান্ত শিশুকে। মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
একটু ভালো চিকিৎসার আশায় দক্ষিণাঞ্চলের 10 জেলা শিশুদের শেষ আশ্রয়স্থল খুলনার 270 শয্যার শিশু হাসপাতাল। প্রতিদিন এই হাসপাতালে সেবা নিতে আসছে 6 থেকে 800 শিশু। আক্রান্ত শিশুদের প্রায় 95 ভাগই শীতজনিত রোগে ভুগছে। তবে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ নতুন রোগী ভর্তি করতে পারছে না। গত 4 দিনে ঠান্ডা বেড়ে যাওয়ায় সব রোগী নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। শীত পড়ার কারণে বাচ্চাদের দেখা যাবে সর্দি কাশি জ্বর এগুলো বেশি হচ্ছে, আবার অনেক সময় দেখা যাবে যে নিউমোনিয়ার দিকেও চলে যাচ্ছে বাচ্চাদের। আরেকটা জিনিস হচ্ছে যেটা কোল্ড ডায়রিয়া, এটাও বেশ ভালো হচ্ছে। হালকা ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে রোগীর পরিমাণ বাড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি সুস্থ করার জন্য। রোগীর প্রেশারও অনেক বেশি, আমাদের কাজের প্রকোপও অনেক বেশি, আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্যমতো। এখানে আসা শিশুদের প্রায় 95 ভাগই শীতজনিত রোগে ভুগছে। রোগীদের সুষ্ঠু চিকিৎসা মেলায় সন্তুষ্ট রোগীর স্বজনরা। ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছিল। এই গত 6 দিন যাবত এই হাসপাতালে আছি। ঠান্ডা লাগেছে তার জন্য এখানে আসছে আর কি। হালকা নিউমোনিয়ার সমস্যা দেখা দিয়েছিল, তো বাড়ি থেকে বেশি দেরি না করে এখানে আসছি যেন ট্রিটমেন্টটা ভালো পাই তার জন্য। হাসপাতালের শয্যা সংখ্যা 270টি, তাই বাড়তি রোগী ভর্তি করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। বহির্বিভাগের মাধ্যমে রোগীর চিকিৎসা সেবা দিচ্ছেন তারা। সব জায়গা থেকেই রুগীরা কিন্তু রিফার্ড হয়ে এখানেই চলে আসে। তো আমরা যখন সিট না দিতে পারি তখন আমরা বাইরে আউটডোরে রোগীরা আসে, সেসব রোগীরা যদি সাময়িক চিকিৎসা দিয়ে দিই, আর রোগী যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমাদের যতক্ষণ পর্যন্ত বেড থাকে আমরা দিই। দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসা খুলনা শিশু হাসপাতালে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার এগিয়ে আসবে। এই অঞ্চলের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা মিলবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী নির্বাচনে ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি দলের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা জবাবেও তৎপর হতে হবে। আর বিভিন্ন কমিটিতে দায়িত্ব পাওয়া নেতারা বলছেন নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগানো যাবে দলে। জয় যাদবের রিপোর্টে দেখুন বিস্তারিত। 22তম সম্মেলনের মাধ্যমে 81 সদস্যের কমিটির 78 জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। একটি করে সভাপতিমণ্ডলী, সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্যের পদ ফাঁকা রয়েছে। কমিটিতে তেমন কোনো পরিবর্তন নেই, বেশিরভাগ পদে পুরনোরাই বহাল। তবে রদবদল হয়েছে কয়েকটি পদে। কার্যনির্বাহী সদস্য পদে নতুন মুখ 4টি। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই কমিটি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নামবে। বিশ্লেষকরা বলছেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে ক্ষমতাসীন দলের বর্তমান কমিটির দায়িত্ব অনেক বেশি। কোনো মহল বিষয়ের উপর নির্ভর করে নয়, জনগণের সমর্থন নিয়েই 2024 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, সেই টার্গেট স্থির করে এবং সেই জনগণের যাতে ব্যাপক উপস্থিতি ভোট কেন্দ্রে ঘটে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ম্যান্ডেট লাভ করে সরকারে ফিরে আসে, এইটিও হচ্ছে তাদের মূল টার্গেট। কেন্দ্রীয় কমিটির মতোই জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদেও তেমন কোনো পরিবর্তন নেই। 51 সদস্যের উপদেষ্টা পরিষদে 46 জনের নাম ঘোষণা হয়েছে। এতে নতুন মুখ 4 জন। পরিষদের নতুন সদস্যরা জানান, দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের লক্ষ্যে তারা দায়িত্ব পালন করবেন। আমার রাজনীতি হচ্ছে নারী উন্নয়ন, আমার রাজনীতি হচ্ছে প্রান্তিক জনগণের উন্নয়ন। আমি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে কাজ করি, আমি আপনার প্রতিবন্ধী মানুষের সাথে তাদের জন্য লড়াই করি, আমি দলিত হরিজনদের সাথে কাজ করি, তো সেটাও তো রাজনীতি। সেই জায়গাটায় আমি এখন যে সুযোগটা পেয়েছি, আশা করছি যে এই প্ল্যাটফর্ম থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ, তারা আমাকে উপদেষ্টা মণ্ডলী সদস্য হিসাবে আমাকে যে বলবো যে সম্মানটা দিয়েছেন, সেই সম্মানটা যেন আমি বজায় রাখতে পারি এবং সেই সম্মানের সাথে একজন শিক্ষক হিসাবেই আমি কাজ করতে চাই। জাতির সামনে যে স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার সম্মেলন মঞ্চে সভাপতি শেখ হাসিনা করেছেন, সেটি বাস্তবায়নে দলের বিভিন্ন স্তরে নতুন কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান নেতারা। ভবিষ্যতে কি বাংলাদেশ দেখতে চাই? এমন একটি বাংলাদেশ, প্রতিটি জনগণ জনশক্তি তারা স্মার্ট হবে, তারা সবকিছু অনলাইনে করতে শিখবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দাবি দাওয়া আদায়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি।
দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তাদের আন্দোলন কর্মসূচি চলে গেছে জনগণের হাতে। জানান নতুন বছরের শুরুতেই সরকার পতনের এক দফা আন্দোলনে নামবে বিএনপি। গ্রেফতার হামলায় দলের আন্দোলন এতটুকু বাধাগ্রস্ত হবে না বলেও দাবি নেতাদের। আনোয়ার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। গণসমাবেশ, গণমিছিল সহ নানা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে গেল বছর পার করল বিএনপি। নেতা নিহত, হামলা মামলা সহ দলের মহাসচিব ও শীর্ষ নেতারা কারাগারে থাকলেও কর্মসূচি থেমে থাকেনি দলটির। সব মিলিয়ে আন্দোলন ইস্যুতে বেশ উজ্জীবিত বিএনপি, এমনই দাবি নেতাকর্মীদের। একদিকে নতুন বছরে আন্দোলনের নতুন কৌশল, অন্যদিকে নির্বাচনের বছর হিসেবেও বিএনপিকে পড়তে হবে নানা চ্যালেঞ্জের মুখে। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। তাদের আন্দোলন এখন জনগণের হাতে। আন্দোলনটা কিন্তু জনগণ ওন করে ফেলেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে। এরকম আন্দোলন যখন জনগণ মালিকানা নিয়ে নেয় আন্দোলনের, এইসব আন্দোলনকে নেতাদের গ্রেফতার করে, হয়রানি করে, ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে, গুম খুন, হত্যা, মিথ্যা মামলা দিয়ে এগুলো আসলে দমানো সম্ভব না। এটাকে আমরা এতদিন বিএনপির দাবি বলতাম, এখন এটি জনগণের দাবি। এই দাবি আদায় হবে, সরকারেরও পতন হবে, পদত্যাগও করবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা হবে, দেশের মানুষ মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্তি পাবে। যুগপৎ আন্দোলনের শরিকরা সরকারের কূটকৌশলের শিকার হলেও আন্দোলনে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি নেতাদের। রাজনীতিতে এরকম ভাবে বলা যায় না যে কখন কোনটা শুরু হবে। আমরা যখন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ওই দিনও অনেক কথা বলছে, কিন্তু 4 তারিখে সকালের কথার সাথে রাত্র 8টার কথা মিলে নাই। কাজে পরিস্থিতিই বলে দিবে কখন কোন আন্দোলন কোন দিকে যাবে এবং কোন দিকে ধাবিত হবে। আন্দোলনের গতিপথ এই জনগণ রাজপথে নির্ধারণ করবে। অনির্বাচিত দখলদার সরকার কাকে ভাগিয়ে নিল, কাকে ভয় দেখালো, কে গেল, কে আসলো, কিচ্ছু আসে যায় না। যারা সেদিকে যাবে, এই হালুয়া রুটির এই খোঁজে যারা আছে, জনগণের বিপরীতে অবস্থান। গ্রেপ্তার হয়রানিতে এতটুকু প্রভাব পড়বে না উল্লেখ করে নতুন বছরের শুরুতেই সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে বলে জানালেন বিএনপির এই দুই নেতা। এই যে সরকার পতন কালকে সকালে হতে পারে, 15 দিন পরে হতে পারে, সেটা তো আন্দোলন, তার দিনক্ষণ বলে কোনো আন্দোলন। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা। এখনো জমে ওঠেনি বাণিজ্য মেলা। দ্বিতীয় দিনেও পুরোপুরি শেষ হয়নি স্টলের কাজ। যাতায়াতের ভোগান্তি কমলেও এখনো কম ক্রেতাদের আনাগোনা। বিক্রেতাদের আশা আগামী সপ্তাহে জমে উঠবে বিক্রিকিনি। আনোয়ার আতিয়ার অন্তর রিপোর্টে দেখুন বিস্তারিত। বাণিজ্য মেলার পর্দা উঠল। মেলার তৃতীয় দিনেও চলছে স্টল সাজানোর টুকিটাকি কাজ। প্রাথমিকভাবে শুরুর দিন হওয়ায় এখনো পুরোপুরি জমে ওঠেনি বাণিজ্য মেলা। দুপুর নাগাদ অনেকটা অলস সময় কাটিয়েছেন দোকানিরা। মনে করছেন আগামী সপ্তাহে জমে উঠবে মেলা, তবুও দুদিনের বিক্রিতে সন্তুষ্ট তারা। প্রথম আসাতে আমাদের মনে হয়েছিল বোধহয় অত জমবে না, কিন্তু গতবার বেশ ভালোই জমেছিল। আশা রাখছি এবার তার চেয়েও বেশি জমবে। একটা পর্যটন বান্ধব একটা প্যাকেজ করে দিচ্ছে তারা, কক্সবাজার এবং কুয়াকাটাতে তারা একটা আন্তর্জাতিক হোটেলের মালিক হতে পারে, সাব কবলা পেতে পারে। মেলার আয়োজন খুব ভালো, কিন্তু এখনো কাস্টমার এরকম পাইনি। তবে বিকেল নাগাদ দর্শনার্থীর পাশাপাশি কিছুটা বাড়তে থাকে ক্রেতাদের উপস্থিতিও। পণ্যের মান ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। মাত্র এসে দেখা শুরু করলাম, সোফার আমার কালেকশন ভালোই মনে হচ্ছে। শালটাল নিতে আসছি, এখনো বসে নাই সবগুলো দোকান। যা দেখছি ভালোই লেগেছে। আমি কত ড্রেস নিয়েছি কাশ্মীরের। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। ছুটির দিনে মেলা খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা। ভিলা বেলমেরোয় শেষবারের মতো এসেছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের মাঠে কফিনবন্দি কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। টানা 9 ঘন্টা ধরে চলছে এই শেষ কৃতানুষ্ঠান। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে।